হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ইন্ট্রোটা ফার্স্টে দিয়ে নিলাম। আজকে টিনার ভিডিওটা দেখলাম। টিনার ভিডিওতে যেটা টিনা বোঝাতে চাইলো যে টিনা ব্রাইডাল মেকআপ করছে, টিনা যেটা দেখালো ব্রাইডাল মেকআপ। তো যেখানে মেকআপের জন্য গেছে, যে দিদির কাছে গেছে, সেই গৃহপ্রবেশের পরে আবার যে এত বছর, 1 বছর পর যে দিদির বাড়িতে গেল মেকআপের জন্য, অ্যাকচুয়ালি ওটা ছিল মেকআপের ভিডিও। সেটাও আগে থেকেই ও বলে দিয়েছে যে মেকআপ স্টার্ট হচ্ছে, নেল এক্সটেনশন হচ্ছে, আগের দিন দেখিয়েছে। এবার মেকআপ যেটা দেখালো যে একটা ব্রাইডাল মেকআপ, সিজন আসছে বিয়েবাড়ির, তো বিয়েবাড়ির জন্য একটা শ্যুট করলো। তো এই শ্যুটে যে মেকআপটা টিনার দেখালো, তো এটা তোমাদের কেমন মনে হলো? যে টিনাকে খুব সুন্দর লাগছে? সত্যি কথা বলবো, আমার টিনাকে কিন্তু খুব একটা সুন্দর লাগেনি। মানে টিনার যে মেকআপটা, মানে টিনার মুখটা যেন একটু কেমন যেন লাগছিল, মানে একটু বয়স্ক, গালটা উঁচু হয়ে একটা অস্বস্তি টাইপের লাগছিল টিনাকে দেখতে। মানে আমার খুব একটা ভালো লাগছিল না। আমি জানি না তোমাদেরকে আর কেমন লেগেছে। অনেকেই দেখলাম টিনার কমেন্ট সেকশানে লিখেছে, ভাও টিনা তোমাকে খুব সুন্দর লাগছে। টিনা তো খুবই সুন্দর, টিনা সাজলেও টিনাকে খুব সুন্দর লাগে, শাড়ি ব্লাউজে তো টিনাকে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু টিনার মেকআপটার কথা আমি বলছি, টিনার মেকআপটা কিন্তু ঠিকঠাক করতে পারেনি। আমার যেটা মনে হয়, আমি অনেস্টলি যেটা বলছি, অনেকেই হয়তো এক্ষুনি আমাকে গাল দিতে চলে আসবে, বাট বিশ্বাস করো, টিনা নিজে থেকে যে মেকআপগুলো করে না, দেখো টিনা তো এমনিতেই হালকা ফুলকা সাজে, কত সুন্দর লাগে, কত মিষ্টি লাগে। দুর্গাপুজোয় বলো, টুকিটাকি অনুষ্ঠানে বলো, হালকা মেকআপ করলে টিনাকে কি সুন্দর লাগে না, মুখটা কি মিষ্টি লাগে বলো তো। কিছুদিন আগে একটা লাইট পিঙ্কের ওপর একটা বেনারসি পরেছিল, বোধহয় পুজোর সময় তো দেখলাম, কি সুন্দর লাগছিল, হালকার উপর সেজেছে, কি সুন্দর। টিনা নিজে মেকআপ করলে টিনাকে যতটা সুন্দর লাগে, সত্যি এই এত কিছু মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করিয়ে আমার টিনাকে মোটেও ভালো লাগেনি। এর থেকে টিনা নিজে যদি মেকআপ করতো না, তার উপর যদি টিনা এই শাড়িটা পরতো, টিনাকে আরও অসম্ভব সুন্দর লাগতো। আসলে টিনার যে অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা, ওই মেকআপেই ঢাকা পড়ে গেছে। ওর যে, ওকে দেখবে তোমরা একটু লক্ষ্য করে দেখবে, ওকে না অতিরিক্ত সাজলে, উগ্র সাজলে ওকে ভালো লাগে না। অনেকের এই জিনিসটা থাকে। তোমরা হয়তো বলবে যে তুমি আবার সাজের কি বোঝো, তুমি তো দেখতে কালো, তুমি তো মোটা। দেখো, কালো মোটা বলে না, আমি সাজি না বলে, বা আমাকে কখনো সাজতে দেখো নি বলে, বা আমি কালো বলে মোটা বলে সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে আমি যার নিয়ে আলোচনা করছি, সে তো সুন্দরই দেখতে, কিন্তু তাকে এই মেকআপটা করে, মানে ওর কাছে যখন সামনের দিকে যখন মানে জুম করে যখন ফোকাসটা দিচ্ছে, রীতিমতো টিনার মুখটা কেমন একটা ফুলো মতো উঁচু মতো কেমন লাগছে, যেন মেকআপের মাধ্যমে না, যেন মনে হবে গালগুলোকে আরও উঁচু মতো, এখানটা টোবো টোবো কেমন একটা লাগছে, বিচ্ছিরি। বাট টিনা যদি নিজে থেকে সাজে, বা ও যেমন নর্মাল সাজুগুজু করে, বা ধরো অনেক তো প্রমোশনাল ভিডিও করেছে, আমরা তো দেখেছি, সেই সময় তো টিনা কত সুন্দর সাজে, এত মিষ্টি লাগে, এত বিউটি লাগে, এবং ওর মধ্যে একটা সেই ছোটো 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 ভাব দেখা যায়। তো সেইটা যদি টিনা নিজে সাজতো না, টিনাকে অসম্ভব সুন্দরী লাগতো। ওই এমনি সুন্দরী, আরও ওই সাজা আরও সুন্দরী লাগতো। মোটামুটি মধ্যে কথা, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, এটা হচ্ছে মেন কথা। মানে ভালো লাগেনি মানে কি, টিনাকে ভালো লাগেনি না, মানে টিনার ওপর যে মেকআপটা হয়েছে ওটা আমার ভালো লাগেনি। টিনাকে হালকার ওপর মেকআপ করলে খুব সুন্দর লাগতো, এতটা রং মাখিয়ে দিয়েছে, সে রং মাখানোই বলে, এত রেড, মানে রেডনেসটা এত হয়ে গেছে, রেড 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 রেড, ওগুলো কী বলে আমি সত্যি জানি না, বিশ্বাস করে বোকা বোকা লাগবে আজকালকার দিনে, বাট আমি ওই সব মেকআপ একদম ইউজ করি না। আমি এমনি কালো হলো মানুষ, আমি খুব সিম্পলভাবে থাকি, খুব সিম্পলভাবে, হয়তো একটুখানি কাজল পরলাম, একটু লিপস্টিক দিলাম, একটা ভারী কানের পরলাম, একটা সিম্পল ডিজাইনার একটা শাড়ি পরলাম, ব্লাউজ পরলাম, ব্যাস। অনেকেই হয়তো আমার শাড়ি পরা ফটো একটা দুটো দেখেছো, আমি ওই রকম সিম্পলই সাজি। যাই হোক, আমার কথা তো বাদই দিলাম। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু বুঝি যে সিম্পলভাবে একটা মেয়ে শাড়িতে, ওই যে টিনা শাড়িটা যেটা পরেছিল, ওতেই আমার কি বিউটি লাগছিল প্রথমে মেকআপের আগে, শাড়িটা পরার পর, শাড়িটা পরতেই। তো তার উপর যদি টিনা একটু নিজে থেকে সাজতো, ওফ মাশাল্লাহ, টিনাকে দারুণ লাগতো দেখতে, ফাটাফাটি। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে, কিন্তু মোটেও ওনার মেকআপটা আমার ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। টিনার উপর উনি যে এক্সপেরিমেন্টটা করেছেন, একদম বাজে লাগছে, ভালো লাগেনি। আমাদের টিনাকে টিনার মতোই সুন্দর লাগে, এটা আমার একটা মেন কথা আমার তরফ থেকে। এবার আসি একটা কথায়, কালকে আমি ভিডিওতে একটা কথা বলেছিলাম যে টিনার, আমি ভিডিওতে একটা কথা বারবার বলি, টিনার সন্তানের ব্যাপারটা। এই যে টিনাতে কালকে ভিডিওটা করেছিল যে মানে তোমার ওই ভালো খারাপ, আমি সবার কাছে ভালো খারাপ, আমি এই কালকের ভিডিওতে আমি বলেছিলাম সন্তানের নিয়ে, যে টিনা তুই সন্তানটা দেখা করার রাইটসটা নিতে পারিস।
দেখো এটাও একটা ঠিক কথা, শুধু টিনাকেই তো বললে হবে না যে টিনা তুই সন্তানটার সাথে দেখা করার রাইটস কেন নিচ্ছিস না। টিনা যেমন সন্তানের মা, তেমনি সন্তানের বাবারও একটা দায়িত্ব থাকে, এটা খুব ধ্রুব সত্যি কথা। তো সেই হিসেবে এই ভিডিওর মাধ্যমে আমি টিনার হাজব্যান্ড মানে বাচ্চার বাবার ক্ষেত্রেও একটা কথা বলতে চাই, বাচ্চার বাবার উদ্দেশ্যে, বাবার বাচ্চা কী অবস্থা, বাচ্চার বাবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে দেখো, বাচ্চার বাবাকে বলছি যে তুমি তো তোমার যেটা পাওনা সেটা পেয়ে গেছো। তুমি চেয়েছিলে যে টিনার কাছে বাচ্চা থাকবে না, অ্যাটলিস্ট তুমি ভিডিওর মাধ্যমে চেয়েছিলে, তুমি তোমার ভিডিওর মাধ্যমে, এবং তুমি চেষ্টা করেছো, তুমি প্রচুর লোক দিয়ে মানে আমাদের কিমা মাসিকে দিয়ে অনেক কিছু দিয়ে অনেক গল্প ফাঁদিয়েছো, অনেক কিছু করেছো, মানে অতীত তো মানে কি বলবো, অতীত একবারে ঝকঝকে তকতকে, যাকে যা বলে পাবলিক সবই জানে তোমার কালাচিটটা কী। তো সেই হিসেবে পুরনো কালাচিটটা ঘেটে কোনো লাভ নেই। মোদ্দা কথা হচ্ছে তুমিও একটা সময় বলেছিলে যে তুমিও বাচ্চার দায়িত্ব টিনার উপর দিতে চেয়েছিলে, এবং তুমি বলেছিলে যে বাচ্চার দায়িত্ব একা একা কেন মায়ের উপর এই বাবার উপর ছেড়ে দেওয়া হচ্ছে, মায়ের কি কোনো দায়িত্ব নেই। অথচ তুমি আবার একভাবে তুমি বলেছিলে যে যেটা তুমি মেন করেছিলে সেটা হচ্ছে কোর্টের দ্বারস্থ হ্যানা ত্যানা, মাকে বাচ্চা দেওয়া যাবে না হ্যানা ত্যানা, সেটা তুমি দলের পাকে করেই করো আর যেভাবেই করো না কেন। তুমি যেমন বাচ্চার বাবা তেমনি টিনাও বাচ্চার মা, তো সেই ক্ষেত্রে দুজনেরই দায়িত্ব থাকে সন্তানের ওপর। এবার আমরা টিনাকে ভালোবাসি, আমরা অবশ্যই আমরা যাকে ভালোবাসি আমরা তাকেই বলবো যে তুই কেন বাচ্চা দেখার রাইটসটা নিলি না। কারণ কেন না, বাচ্চার বাবা সোশ্যাল মিডিয়াতে এসে অন্তত নিজে থেকে এইটুকু দেখিয়েছে যে আমি বাচ্চাকে রাখবো, বাচ্চার মাকে বাচ্চা দেওয়া যাবে না। আবার একবার করে বলছে, যদিও গুণগান গাইছে, কারণ কিমা মাসি নিজেও বলেছিল যে একটা সময় এমনও ছিল ওরা বাচ্চাটাকে পারলে মায়ের কাছেই দিয়ে দেয়, টিনা যদি আরেকটু চেষ্টা করতো বাচ্চাটা হয়তো মানে দিয়েই দিত, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা দু রকম রূপ দেখিয়েছে। কিন্তু বাচ্চার বাবার উদ্দেশ্যে আমার একটাই কথা যে সন্তানের জন্ম টিনা দিয়েছে, এটা তুমি জীবনেও কোনো দিন এটাকে তুমি ঠোকরাতে পারবে না। সন্তানের মা যে টিনা, এই নামটাই তুমি কোনো দিন অন্য কোনো মায়ের নাম বসাতে পারবে না, ঠিক আছে। বায়োলজিক্যাল মাদার কিন্তু টিনা, পরিষ্কার কথা। বাচ্চার বার্থ সার্টিফিকেটেও কিন্তু তুমি অন্য কোনো মায়ের নাম বসাতে পারবে না। ডিভোর্স হয়ে যাবে, তোমরা ডিভোর্সি, তোমাকে সব জায়গায় ডিভোর্সি সার্টিফিকেট দেখাতে হবে, বাট তুমি এটা কোনো দিন চেঞ্জ করতে পারবে না যে সন্তানের মায়ের জায়গায় সন্তানের অন্য কোনো দ্বিতীয় আনা মা মানে সৎ মাকে তুমি নাম বসিয়ে দিলে, এটা কোনো দিন হবে না। তো সেই ক্ষেত্রে সন্তান তোমার কাছে থাকলেও তুমি, টিনা তো বলেই দিয়েছে যে টিনা কেস তুলে নেবে, টিনা তো বলেই দিয়েছে, কিন্তু তুমি যেহেতু বাবা তোমারও দায়িত্ব থাকে যে তোমার সন্তানটা তার মাকে চিনুক। এই যে দিনের পর দিন খেলাগুলো খেলা হলো, এখন তো তুমি কিমা মাসির কথা বলছো যে কিমা মাসি তোমার জীবন শেষ করেছে, কিমা মাসি এই, কিমা মাসি ওই, কিমা মাসি ওই, কিন্তু কিমা মাসি তোমার সঙ্গে থেকেই তো খেলাগুলো খেলেছিল যাতে মায়ের কাছে বাচ্চা না যায়। অ্যাটলিস্ট তোমরা ভিতরে কি করেছো সেটা বড় কথা নয়, কিন্তু সামনে দেখিয়েছো যে বাচ্চা মাকে দেওয়া যাবে না। দিনের পর দিন লাইভ ভিডিও, পাবলিককে মোল্ড করা, সব কিছু করে গেছো। কিন্তু আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, একটা মায়ের চেষ্টা করলেও তুমি মাকে মানে মায়ের নামের জায়গায় যখন চেঞ্জ করতে পারবে না, তাহলে মাকে বাচ্চার অধিকার থাকে যে তার মা কে সেটা জানার বাচ্চার অধিকার থাকে। আজকে জানছে না, দুদিন পর বাচ্চা জানবে, দুদিন পর ঠিক বাচ্চা জানবে। যুগটা যেমন আমাদের ফাস্ট, তেমনি বাচ্চাদের ব্রেনও কিন্তু ফাস্ট, যথেষ্ট ফাস্ট। বাচ্চা এক বড় স্কুলে যাবে, তারপর আরও বড় স্কুলে যাবে, আস্তে আস্তে বাচ্চা সব জানতে পারবে যে তার বাবা ডিভোর্সি, তার বাবা যদি দ্বিতীয় বিয়ে করে সেটা তার বাবা সেকেন্ড ম্যারেজ। সে জানতে চাইবে আমার মা কোথায় গেল, আছে না মারা গেছে। এবার তুমি কি বলবে, হয় মারা গেছে বলবে, ছোটো থেকে সে শুনছে মারা গেছে, কিন্তু প্রশ্ন তোমাকে করবেই যে তুমি তো ডিভোর্সি, তাহলে তুমি যে আমাকে বলেছিলে আমার মা মারা গেছে। তার থেকে আমার মনে হয় আজকেও প্রশ্ন উঠবে, ভবিষ্যতেও প্রশ্ন উঠবে। এখানে বাচ্চা বড় হয়ে মায়ের কাছেও প্রশ্ন রাখবে, বাবার কাছেও প্রশ্ন রাখবে, ঠিক আছে। কারণ বাবা যা কীর্তি করেছে, মায়ের নামে জোর করে যেগুলো চালানো হয়েছে, বা চলো মায়ের নামে যেগুলো আছে, যে মা দ্বিতীয় বিয়ে করেছে, মানে ইললিগাল বিয়ে করেছে, তোকে সঙ্গে করে নিয়ে যায়নি, তোর অধিকার ছেড়ে দিয়েছে, তেমনি বাচ্চা কিন্তু বড় হয়ে এটাও জানবে যে আমার বাবা তার মাকে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে। এটা ছিল অশান্তির মূল কারণ। সোশ্যাল মিডিয়ায় সবার কাছে আমার মাকে ফ্যানলা করে দিয়েছে এবং ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করেছে, বাড়িতে মহিলা ঢুকিয়ে তাকে দিয়ে বিক্রি করিয়েছে, সারা পৃথিবীতে বেচেছে।
এবং টাকা কামিয়েছে, সেটাও কিন্তু বাচ্চা ভবিষ্যতে জানতে পারবে। অতএব জানতেই যখন পারবে, তাহলে বাচ্চা তোমার কাছে থাকছে, তুমি যেটা চেয়েছিলে, তোমার পুত্র সন্তান, তোমার বংশধর, তোমার রক্ত তোমার বাড়িতেই থাকবে, তুমি তাকে লালন পালন করছো, তুমি তাকে শিক্ষা দীক্ষা দিচ্ছ। কিন্তু বড় হয়ে সে যখন জেনে তোমার উপর ধিক্কার আসবে, এবং হতে পারে সে তোমার সাথে ধিক্কার আসবে, তোমার সাথে সম্পর্ক খারাপ হবে, বাচ্চার বাবাকে আমি বলছি সম্পর্ক খারাপ হবে, তার থেকে বড় কথা কি, যে সন্তানের সঙ্গে তোমার মা বেঁচে আছে, তোমার মা আছে, এটা তোমার মা, এই যে দেখার রাইটস, এই সমস্ত এত ফালতু না কিছু মাটি খুঁড়ে, কারণ অনেক কাদা খোঁড়াখুড়ি হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, কন্ট্রোভার্সি শেষের পর্যায়ে, ওই পুরনো কাসুন্দি নিয়ে আর কন্ট্রোভার্সি হবে না, বাচ্চাকে সামনে রেখে কিচ্ছু হবে না। অ্যাটলিস্ট তুমি বাচ্চার বাবা, তুমি বলতে চাইছো বাচ্চার মা খারাপ, কিন্তু তুমি তো নিশ্চয়ই নিজেকে ভালো বলছো, আশা করি সন্তানের ভালোর জন্য তুমি এটুকু নিশ্চয়ই মূল্যটুকু দেবে, তোমার নিজের সন্তান তার ভালোর জন্য নিশ্চয়ই দেবে। কারণ মা চরিত্রহীন এটা বোঝাচ্ছ তো, ভবিষ্যতে বলবে মা চরিত্রহীন, তাই তো? সব কিছু জানার পরেও প্রশ্ন করবে চরিত্রহীনটা মাকে কে প্রমাণ করেছিল, রাতারাতি কে বিক্রি করেছিল, সেই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে তো। তো আমার মনে হয় তোমাদের এখনও ডিভোর্সের ফাইনালি কোনো কিছু হয়নি, তোমাদের মধ্যে মিউচুয়াল হয়েছে যে সব কিছু কেস তুলে নেওয়া হবে সব কিছু। তো আমার মনে হয় মিউচুয়াল হওয়ার পর যে প্রসেস শুরু হওয়ার মধ্যে যে যা রফা করতে চেয়েছো, যে যা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছো, অ্যাটলিস্ট এইটা নিজেদের বাচ্চার স্বার্থে, অনেক হয়েছে নিজেদের ইগো, অনেক কিছু হয়েছে, তোমাদের ইগোতে দেখা গেছে কার কত ক্ষমতা, সব দেখা গেছে, ঠিক আছে? ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা, দুজনেরই একই হাল, দুজনেরই একই হাল আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে তোমাদের ইগোর কাছে আর বাচ্চাটাকে টানাটানি করো না। যদি এতটুকু বাচ্চার প্রতি স্নেহ থেকে থাকে, এতটুকু অন্তত তার মাকে চিনতে দাও, বাচ্চাটার জীবন থেকে তার এই যে মা বেঁচে আছে, মা যে দেখতে পাবে, অন্তত বছরে একবারও দেখার রাইটস অন্তত দাও, এবং বাচ্চাটাকে চেনাও যে তার মা আছে, এবং তার মাও বাচ্চাটাকে দেখুক। যদি টিনা নিতে চায় রাইটস, এবং সবথেকে বড় কথা বাচ্চার বাবার তরফেও, কারণ আমরা একতরফা টিনাকে বলে যাব সেটা হয় না, বাচ্চার বাবাই বলেছিল, কিন্তু ঘুরিয়ে এটাও বলেছিল যে বাচ্চার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাই তো, এবং বাচ্চাকে দেবো না। কিন্তু যতটুকু আমরা জানি আইনের রাইটস সব সময় মায়েদের থাকে, ঠিক আছে? ইললিগালি বিয়ের জন্য কেস করতে পারে, তার জন্য টিনাকে ব্ল্যাকমেল করতে পারে, মানে কালোমেল করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হিসেব মতো দেখতে গেলে বাচ্চাকে দেখার রাইটস থেকে কেউ বঞ্চিত করতে পারে না। তাই বাচ্চার বাবার কাছে এটাই আমার বলার কথা, একজন মা হিসেবে বলো, একজন ভিউয়ার হিসেবে বলো, বা যাই বলো না কেন, যে সামনে বাচ্চার জীবনটাকে রেখে, বাজি রেখে, এই মানে এই ইগো, এই খেলা বন্ধ হোক, এবং বন্ধ হবার পরে নিজেরা ডিভোর্স নিয়ে নেবে। দুদিন পর টিনা ডিভোর্স নিয়ে নেবে, তার ভবিষ্যতে জীবন সঙ্গী হবে, সে ভালোভাবে থাকবে, তোমার ডিভোর্স হয়ে যাবে, তুমি দ্বিতীয় বিয়ে করবে, জীবন সঙ্গী হবে, থেকে যাবে, কিন্তু মাঝখান থেকে দ্বিতীয় মা এসে কখনো সন্তানকে সেই স্নেহ ভালোবাসা দিতে পারবে না। অ্যাটলিস্ট সন্তানটা এটুকু তো জানুক যে হ্যাঁ আমার নিজের মা, আমার বাবা ডিভোর্সই তো কী হয়েছে, আমার নিজের মা। কারণ একটা বাচ্চা এমনি সেই পরিবেশে আবহে বড় হচ্ছে, সে যথেষ্ট র্যাশনালি তৈরি হবে, সে মোটেও ইমোশনাল বাচ্চা তৈরি হবে না, আমি যতটুকু জানি, কারণ দুনিয়া দেখছি তো, যুগ তো দেখছি, র্যাশনাল বাচ্চাই তৈরি হবে। কিন্তু সে এইটুকু জানবে যে হ্যাঁ আমার মা আছে, তো সে তার বন্ধুদের কাছে বলতে পারবে স্কুলে কলেজে গেলে, হ্যাঁ আমার বাবার সাথে ডিভোর্স হয়েছে তো কী হয়েছে, আমার মায়ের সাথে তো আমি বছরে দেখা করি, আমার মা তো আসে আমার জন্য দেখা করতে, আমার জন্য খাবার আনে, জামা কাপড় আনে, আমাকে দেখতে আসে, আমার মায়ের সাথে কথা হয়, আমার বাবা মায়ের মধ্যে প্রবলেম হয়েছে কিন্তু আমাকে নিয়ে আমার মা বাবার কোনো প্রবলেম নেই। এই যে বোঝানোটা, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা বাচ্চার খাতিরে বাবা মাকে অনেক কিছু করতে হয়, কিন্তু আমি তোমাদের মধ্যে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দুজনকেই যেন স্বার্থপর টাইপের লাগছে, তাই না? স্বার্থপর টাইপের লাগছে। ভাই তোমাদের তো সন্তান জন্ম দেওয়াটাই তাহলে উচিত হয়নি, তাই না? এত প্রবলেম তোমাদের মধ্যে প্রথম থেকে ছিল, এত প্রবলেম যখন তোমাদের মধ্যে দুজনেরই প্রবলেম ছিল, এও 5 বছর ধরে তোমার সংসারে অশান্তি ভোগ করেছে টিনা, তুমিও যখন এই মেয়েকে নিয়ে সুখী নও, তাহলে কেন তোমরা সন্তানের প্ল্যানিং করেছিলে? তোমাদের তো কোনো রাইট নেই একটা ছোট্ট ফুলকে এরকমভাবে মূর্ছে যাও, মানে একবারে শেষ করে দেওয়ার মতো করে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছো, সেই পরের ছেলে কষ্ট পাচ্ছে, আমরা মরে যাচ্ছি, সেরকম অবস্থা, তাই না? বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছো নিজের বাবা হয়ে? ভালো মন্দ পোশাক পরিচ্ছদ, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, এই করলে বাচ্চা জীবনে বাচ্চাকে সব কিছু দেওয়া যায় না, ঠিক আছে? সে বলতে পারে না, সে মুখে কিছু বলে না, আস্তে আস্তে বড় হচ্ছে, কানে কথা উঠবে, শুনবে, বাচ্চারা বলবে, পাড়া প্রতিবেশী সব জায়গা থেকে কানে আসবে, পারবে তো তখন সামলাতে?
একবার যদি বাচ্চার মেন্টাল স্ট্রেস চলে আসে, একবার যদি বাচ্চা ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, এই ছোট বয়সে কিন্তু বাচ্চাকে ফিরিয়ে আনা যাবে না সেই ডিপ্রেশনের জায়গা থেকে। আমার মনে হয় এটা নিয়ে তোমাদের দুজনেরই ভাবা দরকার। অ্যাজ আ পেরেন্ট তো দুজনেরই ভাবা দরকার। দেখো এবার তোমাদের ব্যাপার সেটা। আমার মনে হলো আজকে এরকম এই ভিডিওটা করার দরকার, সেই জন্য আমি করলাম, বাকিটা তোমাদের ব্যাপার। আইনি পদক্ষেপ এগুলো নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেওয়াটাই খুব ভালো, কারণ জীবনটা তো এখন কাগজে কলমে না। সোশ্যাল ম্যারেজের কোনো দাম নেই যতক্ষণ না তুমি রেজিস্ট্রি করছো। কারণ এই যে শীত পড়লো না, শিরশির আরম্ভ হয়ে গেল, মানে এসআইআর। তো এই এসআইআর যেমন মানে তুমি যে এই দেশে বাস করেছো, তুমি যে নাগরিক, সেই নাগরিকত্ব তুমি দেখাও, তবে তুমি নাগরিক, সেই ব্যাপারটা। তো যাই হোক, একদিকে সব কিছুরই ভালো মন্দ সব কিছুই আছে। তো সেই হিসেবে এই তো কাগজে কলমে লেখা সম্পর্কের মূল্য কি? কাগজ কলম, রেজিস্ট্রি, ক্যান্সেল, ডিভোর্সড, তাই তো? ডিভোর্সি, পরে নাম হবে কি? দুজনই ডিভোর্সি। খারাপ লাগে সম্পর্কের মূল্য এইসব দেখলে। আর মাঝখান থেকে সাফার করছে এই ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো। আমি জানি না মানুষ কি করে। যাক, ভালো তো সবার চাই, দুজনেরই ভালো হোক, বাচ্চার বাবারও ভালো হোক, বাচ্চার মায়েরও ভালো হোক। আর কেন, দেখো আর কে কি শাস্তি দিতে পারবে? কেউ কিচ্ছু শাস্তি দিতে পারবে না, বুঝলে তো? কেউ কিচ্ছু না, ভগবান সব লিখে রেখে দিয়েছে, যাকে যা ভোগ করার তাকে এই জীবনই ভোগ করে যেতে হবে। এখানে কিচ্ছু হয় না আমি ওকে খারাপ বলবো, এ ওকে খারাপ বলবে, আদারওয়াইজ আর কিচ্ছু না। আমাকে 5টা লোক ভালো বলে, আমার হাজব্যান্ডকে খারাপ বলে, আমার হাজব্যান্ডকে 5 জন ভালো বলবে, আমাকে খারাপ বলবে, এই নিয়েই তো দুনিয়া চলছে। একটা মানুষ সবার কাছে ভালোও হতে পারে না, তাই না? তো যাক, আমার এইটুকখানি বলা ছিল। দেখো যার মতামত আমার সঙ্গে মিল হয়, কারণ আমি জানি টিনার ভিডিওর ক্ষেত্রে আমার মতামতের সঙ্গে কারোর মতামত মিল হবার কথা নয়। কারণ আমি ভালোবাসি, কিন্তু অন্ধ ভালোবাসাটা ভালোবাসি না। কারণ বাস্তবের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে জীবনটাকে চিনতে হয়, তাই তো? আমার মনে হয় টিনার তো এগুলো সব থেকে বেশি বোঝা দরকার, এবং টিনার জীবনে যে বাস্তবটা কতটা কঠিন সেটা আমার মনে হয় যারা ভালোবাসার মানুষ বলে নিজেদেরকে পরিচয় দেয় টিনার, তো তাদের মনে হয় যে আদর দেওয়ার থেকে, ভালোবাসা দেওয়ার থেকে না বাস্তবতাটাকে চোখে আঙুল দিয়ে আরও ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার। কারণ বাস্তবতা যতক্ষণ না তুমি দেখাচ্ছ না, অনেক মানুষ বাস্তবতা কঠিন জেনেও কিন্তু মানুষ খুব আরামসে রিল্যাক্সে জীবন কাটানোর চেষ্টা করে, কিন্তু জীবন বড় কঠিন, বিরাট কঠিন, ভীষণ কঠিন। যাক, আমার জ্ঞান আমি আমার কাছে রাখলাম। যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো বলবোই, আমি কন্টেন্ট দেখব, আমি বলবো, পরিষ্কার কথা। ও আমার শত্রু না, ওর যেখানে যেখানে ওকে সাপোর্ট করার কথা, একজন মানুষ হয়ে মানবিকতার খাতিরে প্রত্যেকটা জায়গাতে সাপোর্ট করব, যদি সাপোর্ট করার মতো দেখি। কিন্তু যে জায়গায় বলার মনে হবে আমি চুপ থাকবো না, আমি সেই জায়গাতে বলবো। তাতে যদি আমার 10টা ভিউজ হয়, হবে। কারণ আমি তো জানি আমি মানুষটাকে ছিঁড়ে খাচ্ছি না, আমি তার খারাপ চাই না, অ্যাকচুয়ালি আমি তার ভালো চাই। এইটা হচ্ছে ব্যাপার। এবার ভালো চাওয়া মন্দ চাওয়ার দেখার ধরনটা তো মানুষের আলাদা, কে কীভাবে দেখবে। যাক, চলো টাটা।